হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। তোমরা জানো যে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়ছিলাম এবং এর আগের ক্লাসে আমি ওহমস ল অবধি পড়েছিলাম এবং রেজিস্ট্যান্স সম্পর্কে কয়েকটা প্রবলেম মানে কোশ্চেনও করেছিলাম। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পড়েছিলাম যে উষ্ণতার সঙ্গে রেজিস্ট্যান্স ভেরি কীভাবে করে। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাবে। তাহলে তোমরা সেখান থেকে অনেক ম্যাটেরিয়ালস পাবে, টেস্ট সিরিজ পাবে। ওকে, তো চলো আজকে আমরা আমাদের নেক্সট টপিক স্টার্ট করি। বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারটা আরও এখন একটা ভিডিও লাগবে, তাহলে আমরা কন্টিনিউ শেষ করে দেবো, তারপর আমি নিউমারিক্যালস করাবো। নিউমারিক্যালস এখানেও মাঝে মধ্যে করাচ্ছি, তুমি দেখছো টপিক্সটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। কিন্তু স্পেশালি যে আমরা নিউমারিক্যালস করাবো আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ, সেটাও কিন্তু আমি করাবো। ওকে, আবার এমসিকিউ প্র্যাকটিসও হবে। তো দেখো নেক্সট আমরা আজকে যেটা পড়বো বেসিক্যালি সেটা হচ্ছে অহমীয় এবং অহমীয় পরিবাহী। তো নামটা দেখ শুনেই বুঝতে পারছো একদম ভেরি সিম্পল যে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলবে তাদের আমরা বলবো ওহমীয় পরিবাহী, আর যারা ওহমের সূত্র মেনে চলবে না তাদের আমরা বলবো অহমীয় পরিবাহী, ওহমিক অ্যান্ড নন ওহমিক কন্ডাক্টর। বেসিক্যালি ওহমের সূত্র মেনে চলবে মানে হচ্ছে যে ভি ইকুয়াল টু আইআর, এই সমীকরণটা মেনে চলবে। বুঝতে পারছো যে ভি ইকুয়াল টু আইআর এই সমীকরণটা যারা মেনে চলবে, এই সমীকরণটা যারা মেনে চলবে তাদেরকে আমরা বলবো ওহমিক কন্ডাক্টর। তার মানে তাদের যে লেখচিত্রটা হবে ভি ভার্সেস আই সেটা স্ট্রেট লাইন হবে। এটা কিন্তু ওই জন্য এটাকে আমরা রৈখিক এবং অরৈখিকও বলা হয়। ওহমিককে অনেক সময় লিনিয়ার এবং নন ওহমিককে অনেক সময় নন লিনিয়ারও বলা হয়। তাহলে সেক্ষেত্রে যে ভি ভার্সেস আই লেখচিত্র হবে সেই লেখচিত্রটা যেন স্ট্রেট লাইন হয়। এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে তাকে আমরা কি বলবো, ওহমিক কন্ডাক্টর, ওহমিক পরিবাহী। যদি না হয় তাকে আমরা নন ওহমিক বলবো বা নন লিনিয়ারও বলতে পারি। এখন দেখো এই যে ওহমিক যে কন্ডাক্টরটা রয়েছে এটা নন ওহমিক নিজে থেকেও হতে পারে, মানে নিজে থেকে ওটা নন লিনিয়ার হয়ে যেতে পারে। কখন না, যদি কারেন্ট হাই হয়ে যায়। দেখো আমি আগে বলেছিলাম ভি ইকুয়াল টু আইআর, এই সমীকরণে দেখো আমি ওয়াই এক্সিস বরাবর কি নিয়েছি, ভি নিয়েছি, এক্স এক্সিস বরাবর আমরা কি নিয়েছি, আই নিয়েছি। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে যে কি প্রবণতা এম। তাহলে এটি যদি থিটা হয় তাহলে অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু ট্যান থিটা আমরা বলতে পারি। এইবারে দেখো যদি মনে করে এমন হয়ে যায়, যদি মনে করে এমন হয়ে যায় যে উচ্চ তাপমাত্রা উচ্চ প্রবাহ মাত্রায় হিটিং এফেক্টের জন্য কি হবে, তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায়। তাহলে দেখা যায় জন্য হাই টেম্পারেচার অনেক সময় গ্রাফটা কিন্তু এরকম দিকে শিফট হয়ে যাবে উপর দিয়ে, কারণ রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, মানে প্রবণতাটা হচ্ছে যে বেড়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু একটু দুটো তোমরা খেয়াল রাখবে। টুকটাক কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, এমসিকিউ কোয়েশ্চেন, কোনটা ওহমিক কোনটা নন ওহমিক, এ ধরনের একটা গ্রাফ দিয়েও বলতে পারে লিনিয়ার নন লিনিয়ার। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখব বেসিক্যালি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কীভাবে রোধ উষ্ণতার সঙ্গে এবং রোধাঙ্ক উষ্ণতার সঙ্গে নির্ভর করে। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি যার উপরে প্রবলেমস হবে। আমরা তো এর আগে বলেছি যে রেজিস্ট্যান্স কী হবে, বৃদ্ধি পাবে, কিন্তু কীভাবে বৃদ্ধি পাবে। দেখো ইন জেনারেল আমরা যদি সমীকরণটা লিখি রেজিস্ট্যান্সের সঙ্গে, তাহলে আর ইজ ইকুয়াল টু মানে টেম্পারেচারের উপর রেজিস্ট্যান্স কীরকমভাবে নির্ভর করে সেই সম্পর্কটা যেরকম আর ইজ ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি কিউব প্লাস এরকম একটা ইনফাইনাইট সিরিজ চলতে থাকবে ডট ডট। তো ইন জেনারেল এইভাবে ডিপেন্ড করে। কিন্তু দেখো দেখো যদি আমরা টেম্পারেচারের ভেরিয়েশনটা খুব কম ধরি তাহলে আমরা এইখান অবধি বলবো। তার মানে ইন জেনারেল আমরা বলি এটাকে আর ইজ ইকুয়াল টু মানে যখন মানে আমাদের এখানে দেখো টেম্পারেচারের ভেরিয়েশনটা তো খুব কম, তাহলে খুব কম হলে টি স্কোয়ার টি কিউব এইগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আর ইজ ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি বলতে পারি, যেখানে আলফা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর জিরোটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ। মানে যদি আমি বলি আটটাকে হচ্ছে, আটটা হচ্ছে মনে করো টি ডিগ্রি সেন্টিগ্রেডে, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মনে করো রোধ, তাপমাত্রায় রোধ। ওকে, আর জিরোটা কি, আর জিরোটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, রোধ। ওকে, আলফাটা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক, গুণাঙ্ক। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এটাকে ডিফাইন করি। আলফা এখান থেকে ডিফাইন করা হয় অনেক সময়। দেখো আলফাটাকে আমরা এখান থেকে ডিফাইন করতে পারি, এখান থেকে এই সমীকরণটা থেকে যদি আমরা আলফা লিখি, এই সমীকরণটা থেকে ভেবে দেখো, তাহলে দেখো ওয়ান প্লাস আলফা টি ইকুয়াল টু লিখতে পারি আর আপন আর জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো আলফা টি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের আর আপন আর জিরো মাইনাস ওয়ান। ওকে, তার মানে আর মাইনাস আর জিরো বাই আর জিরো। তাহলে আলফা টি ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো আর মাইনাস আর জিরো ডিভাইড বাই আর জিরো। তাহলে দেখো টিটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি আর মাইনাস আর জিরো ডিভাইড বাই আর জিরো ইন্টু টি। ওকে, এইভাবে অনেক সময় রোধের উষ্ণতা গুণাঙ্ক বা আলফাকে লেখা হয়। অনেক সময় এইটা প্রথমে ডেফিনেশনে লেখা হয়, এখান থেকে এটা নিয়ে আসা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই সমীকরণটার অ্যাপ্রক্সিমেট ফর্ম হচ্ছে যে এটা, সেখান থেকে আমরা এখানে আলফা লিখতে পারি। ওকে, এর যদি দুটো আলাদা আলাদা টেম্পারেচার হয় তার ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ওয়ান আর টু। মনে করো দুটো আলাদা আলাদা টেম্পারেচারের কথা বলছি, ইন জেনারেল আমরা এইভাবে লিখতে পারি। মনে করো সাপোজ যেরকম আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখতাম, তোমরা জানো ক্লাস 11-এ পড়েছিলে। তাহলে মনে করো সাপোজ আমি বলছি যে টি ওয়ান তাপমাত্রায় এর রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান,
T2 তাপমাত্রায় রেজিস্ট্যান্স হচ্ছে যে R2। তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা কীভাবে লিখব, R2 ইকুয়াল টু R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1 টেম্পারেচারের চেঞ্জ। তাহলে এইভাবে কিন্তু আমরা ইন জেনারেল ইকুয়েশনটাকে লিখতে পারি। এবার দেখো এই সমীকরণটা থেকে আমরা রোধাঙ্কের সমীকরণটা কী করে লিখব, রোধাঙ্কের সমীকরণটা কী করে লিখতে পারি, রোধাঙ্ক। সেক্ষেত্রে কী হবে দেখো, আমরা জানি আর ইকুয়াল টু কী বলো, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। দেখো আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ, তাহলে এখান থেকে আমরা রো লিখতে পাবো, দেখো পারবো। তাহলে রো ইকুয়াল টু কত হবে, আর এ বাই এল, আর এ বাই এল। ওকে, এবারে দেখো যদি আমরা বলি যে তাপমাত্রার পরিবর্তনে এরিয়া এবং লেন্থের তেমন কোনো পরিবর্তন হয়নি, তাহলে সমীকরণটা একই থাকবে। সেক্ষেত্রে সমীকরণটাকে আমরা সিম্পল লিখতে পারি রো ইকুয়াল টু রো জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। কারণ দেখো সেক্ষেত্রে রো প্রপোর্শনাল টু আর, যদি এ আর এলটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু যদি মনে করি চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় তাহলে কীরকম হবে তখন, তখন দেখো এই যে রো ইকুয়ালটা আমাকে কীভাবে লিখতে হবে, আর এর জায়গায় লিখতে হবে আমাকে আর জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। এর জায়গায় কী লিখতে হবে, এ জিরো ইন্টু 1 প্লাস বিটা টি, বিটা টি ক্ষেত্র প্রসারণ, ডিভাইড বাই নিচে কী লিখতে হবে, এল জিরো ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। আলফা ড্যাশ লিখছি কারণ হচ্ছে যে আলফাটাকে অলরেডি আমরা লিখে ফেলেছি রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাহলে আলফা ড্যাশটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছি। সেক্ষেত্রে বিটাটাকে আমরা 2 আলফা লিখতে পারি। দেখো বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা আমরা জানি, তাহলে এই জায়গাটাকে আমি 1 প্লাস 2 আলফাটি লিখতে পারি ডাইরেক্ট। আলফা বলতে আলফা ড্যাশ, এখানে 1 প্লাস 2 আলফা ড্যাশ টি। এবারে এই সমীকরণটা যদি আমরা পুরোপুরি সলিউশন করি এবং টি এর উচ্চতর ঘাত মানে টি স্কোয়ার টি কিউগুলোকে যদি বাদ দিই, তাহলে এই সমীকরণটা এরকম আসবে, মনে রাখবে আর জিরো ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ, আলফা ড্যাশ ওকে ইন্টু টি, ইন্টু টি। তাহলে এইরকমভাবে এটা আর জিরো নয় রো জিরো। এই সমীকরণ আমি ক্যালকুলেশনটা করলাম না, এটা প্রয়োজন নেই। রো ইজ ইকুয়াল টু রো জিরো ইন্টু, এটা মনে রাখবে। এটা জাস্ট ক্যালকুলেশনটাকে 1 প্লাস আলফা ড্যাশটি উপরে নিয়ে যেতে হবে, তবে এটা বাইনোমিয়াল এক্সপানশন ভাঙতে হবে, তাহলে এটা চলে আসবে। ওকে, তাহলে দেখো যদি আমরা দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণটাকে ধরি তাহলে এখানে আলফা ড্যাশটা যোগ হবে, আর যদি না ধরি তাহলে সিম্পল রো ইজ ইকুয়াল টু রো জিরো ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ। সেটা কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে। কোয়েশ্চেনে যদি আলফা ড্যাশ মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এইটা ইউজ করবো, যদি না দেওয়া থাকে কিছু তাহলে এটা ইউজ করবো। ওকে, আদারওয়াইজ আমরা ল্যাঙ্গুয়েজটা পড়ে বুঝতে পারবো যে আসলে কি বলতে চাইছি। দেখো আমরা কয়েকটি টপিক থেকে অঙ্ক করি। ওকে, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো আবার। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, বলছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তামার তারের রোধ দেওয়া আছে। মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে আর জিরো গিভেন, আর জিরো হচ্ছে যে 20 ওহম, 20 ওহম দেওয়া আছে। এবং 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে আর দেওয়া আছে কত, 26.4 ওহম গিভেন। তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে আলফা নির্ণয় করতে হবে। একটু আগে আমরা আলফা কি লিখেছিলাম, আলফা ইজ ইকুয়াল টু আর মাইনাস আর জিরো ডিভাইড বাই আর জিরো টি। সিম্পল এই সমীকরণে বসিয়ে দিলে আলফা বেরিয়ে যাবে। তাহলে আর মাইনাস আর জিরো মানে 26.4 মাইনাস 20 ডিভাইডেড বাই হয়ে যাবে, দেখো আর জিরো মানে হচ্ছে 20, টি মানে হচ্ছে 80। এই সমীকরণটা তোমরা সমাধান করবে পার ডিগ্রি সেন্টিগ্রেডে, ডাইরেক্ট এখান থেকে আলফা পেয়ে যাবে। ওকে, তাহলে ভেরি সিম্পল কোয়েশ্চেন ছিল, একদম ডাইরেক্ট ফর্মুলা বেস। ওকে, যদি তুমি এই ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে না পারো এইটাই মনে রাখবে, আর ইজ ইকুয়াল টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। ওকে, এবং এইখান থেকে কী করবে, আলফা নির্ণয় করে নেবে ডাইরেক্ট, এখান থেকে ডাইরেক্ট আলফা নির্ণয় করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি বলছে, 120 ওহম রোধের একটি পরিবাহী আছে। তাহলে দেখো এটাকে T1 T2 ধরি, T1 মানে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় R1 আমরা বলছি 120 ওহম, 120 ওহম রোধের একটি পরিবাহী তার একটি বর্তনের সঙ্গে যুক্ত। প্রবাহ মাত্রার জন্য রোধ বেড়ে কত হয়ে গেছে, 240 ওহম। তাহলে রোধ মানে R2 হয়ে গেছে মনে করো 240 ওহম, 240 ওহম। তাহলে T2 আমাদেরকে নির্ণয় করতে বলছে অন্তিম তাপমাত্রা দেওয়া আছে, আলফা ইজ অলসো গিভেন, আলফা ইজ অলসো গিভেন, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T2 নির্ণয় করতে বলেছে, মানে ফর্মুলাটাকে দেখো কীরকম হবে। ফর্মুলাটা হয়ে যাবে আর ইজ ইকুয়াল R2 ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা হয়ে যাবে দেখো R2 ইজ ইকুয়াল টু R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমাকে T2 নির্ণয় করতে বলেছে, আমি প্রথমে মান বসাবো না, আগে T2 ইজ ইকুয়াল টু কত লিখবো দিয়ে মানগুলো বসাবো। তাহলে কী হবে দেখো 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে R2 বাই R1। এটা একটু সাজিয়ে নাও, R2 বাই R1। এই প্লাসটাকে যদি রাইট সাইডে নিয়ে যাও, প্লাসটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে -1। তার মানে দেখো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কি না R2 মাইনাস R1 ডিভাইড বাই R1। ওকে, আর এদিকে কত T2 মাইনাস T1। তাহলে আলফাটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই এখানে একটা আলফা চলে এলো। এবার T2 ইজ ইকুয়াল টু আমরা নির্ণয় করবো, তাহলে T2 ইজ ইকুয়াল টু কত হবে বলো, T1 প্লাস, T1টা রাইট সাইডে প্লাস হয়ে যাবে, R2 মাইনাস R1 ডিভাইড বাই R1 আলফা। এইবারে মানগুলো বসিয়ে দাও,
তাহলে মানগুলো যদি আমরা বারবার না বসাতে হয় তাহলে সুবিধা। দেখো মানগুলো আমি এখানে বসাচ্ছি, কত কত মানগুলো দেওয়া আছে গিভেন, দেখো একটু কত কত দেওয়া আছে, আমি এখানে বসাচ্ছি দেখো এই সাইডে। তাহলে টি টু ইজ ইকুয়াল টু হয়ে যাবে, দেখো টি ওয়ান ইজ গিভেন আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্লাস দেখো R2 মাইনাস R1 240 মাইনাস 120, 240 মাইনাস 120, ক্যালকুলেশনটা নিজেরা করবে একটু, ডিভাইড বাই R1 ইন্টু আলফা, R1 হচ্ছে 120 আর আলফা গিভেন ইজ 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ভেরি সিম্পল ক্যালকুলেশন একটু করবে, তাহলে তুমি এটা ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যান্সার পেয়ে যাবে যে কত তাপমাত্রা হবে, অন্তিম তাপমাত্রা কত হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা ওহমস লয়ের কোয়েশ্চেন দিয়েছে ডাইরেক্ট। কি বলছে কোয়েশ্চেনটা, কি বলছে কোয়েশ্চেনটা বলছে যে 20 ওহম রোধের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রতি সেকেন্ডে প্রবাহিত হবে। 20 ওহম রোধের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রতি সেকেন্ডে প্রবাহিত হবে, মানে প্রবাহ মাত্রাকে নির্ণয় করতে হবে। দুই প্রান্তের বিভব ভি দেওয়া আছে, তাহলে ভি ইজ গিভেন অ্যাজ 64 ভোল্ট। দেখো রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 20 ওহম, প্রবাহ মাত্রা নির্ণয় করলে আধান পাওয়া যাবে। তাহলে আই ইজ ইকুয়াল টু কত, আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 64 ডিভাইড বাই 20, তাহলে কত হবে বলো, ভাগ করলে কত হবে 32 বাই 3.2, 32 দুগুণে 64 হয়, নিচে জিরো আছে, তাই 32 বাই 10, তার মানে 3.2 এম্পিয়ার, 3.2 এম্পিয়ার কারেন্ট। তাহলে এই কারেন্টটাতে কতগুলো ইলেকট্রন হবে, তার জন্য কতগুলো ইলেকট্রন হবে, তাহলে প্রতি সেকেন্ডে ইলেকট্রন বলছে, প্রতি সেকেন্ডে যে প্রবাহ মাত্রা সেটা তো প্রবাহিত ইলেকট্রন, প্রতি সেকেন্ডে আই মানে তো কিউ, তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু 3.2 কুলম বলতে পারি প্রতি সেকেন্ডে যেহেতু বলছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এনই, তাহলে এনই ইজ ইকুয়াল টু 3.2, তাহলে এখান থেকে এন পেয়ে যাবে তোমরা 3.2 ডিভাইড বাই 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19, তাহলে এটা কেটে গেল 2 হয়ে গেল, তার মানে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রন যাবে প্রতি সেকেন্ডে। ওকে, তো এইভাবে দেখো সিম্পল কোয়েশ্চেন তোমরা কিন্তু করতে পারবে। নেক্সট দেখো কি বলছি আমরা, রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়। এই টপিকসগুলো খুবই ইজি টপিকস, তোমরা ক্লাস 10এও পড়েছিলে। রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায় মেন বিষয় হচ্ছে এগুলো থেকে অঙ্ক করা। তাহলে দেখো শ্রেণী এবং সমান্তরাল সমবায়, প্রথমে শ্রেণী সমবায় মানে কি, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড থাকবে রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের সঙ্গে যদি আরেকটা রেজিস্ট্যান্স ডাইরেক্টলি কানেক্টেড থাকে, মানে একটার প্রান্ত যেখানে শেষ হবে অন্যটার প্রান্ত সেখান থেকে শুরু হবে। ধরো আমি এই তিনটে রেজিস্ট্যান্স নিলাম R1 R2 R3, এরা আমি বলতে পারি যে এই রেজিস্ট্যান্সগুলো জাস্ট প্যারালালে আছে। প্যারালাল রেজিস্ট্যান্সে থাকলে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকের মধ্যে কারেন্টটা সেম যাবে। ভেবে দেখো, এদেরকে যদি আমি একটা ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে এদের প্রত্যেকের মধ্য দিয়ে কারেন্টটা কিন্তু সেম যাবে, কিন্তু ভোল্টেজ ডিফারেন্স আলাদা হবে। এর ভোল্টেজ ডিফারেন্স V1 হবে, এই ভিটা ভাগ হয়ে যাবে, এর V2 হবে, এর V3 হবে। তাহলে এটা একটা খেয়াল রাখবে সবসময় যে সিরিজ কম্বিনেশনের মেন বৈশিষ্ট্য হচ্ছে I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা সেইটাই কি হবে, এটা কিন্তু কি পয়েন্ট, ঠিক আছে, পরে আমরা কাজে লাগাবো। আর ভোল্টেজ আলাদা আলাদা হবে, তার টোটাল ভোল্টেজ এটা ভি কত হবে, দেখো টোটাল ভোল্টেজ ভি হয়ে যাবে কত না V1 প্লাস V2 প্লাস V3 হয়ে যাবে। এবারে মনে করো আমি যদি মনে করি যে এই যে তিনটে রেজিস্ট্যান্স আছে, এদের তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স যদি আমরা ধরে নিই, তিনটে রেজিস্ট্যান্সের যদি আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মনে করি, যেটা হচ্ছে যে আর, যেটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে সেক্ষেত্রে এই ভোল্টেজটা কত হবে I ইন্টু ক্যাপিটাল আর, সেক্ষেত্রে ভোল্টেজ হয়ে যাবে দেখো I ইন্টু ক্যাপিটাল আর। ওকে, আর V1 কত হবে সেক্ষেত্রে, সিম্পলিটির জন্য IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে এইখান থেকে কি প্রমাণিত হলো, আইটি কেটে গেল। দেখো তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা সিম্পল, যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলো আছে তাদের যোগফল হয়ে যাচ্ছে, যাবে। ভেরি সিম্পল, একদম সিম্পল যোগ হয়ে যাবে। এবং বুঝতেই পারছো যে এখানে দেখো R1 R2 প্লাস R3, এই যে তিনটে যোগ করলে আর পাওয়া যাচ্ছে, তার মানে যে কোনো একটা রেজিস্ট্যান্স আমরা যদি বলি R1 যদি বলি সেটা অবশ্যই লেস দেন আর হবে, R2 যদি বলি সেটা অবশ্যই লেস দেন আর হবে, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের থেকে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলো এখানে কম হবে, কিন্তু প্যারালালের ক্ষেত্রে আলাদা হবে। আমি বলবো এখানে কি হচ্ছে, দেখো R1 প্লাস আর তিনটে যোগ হয়ে তো আর হয়েছে, তাহলে তিনটে যোগ হয়ে যদি আর হয় তাহলে প্রত্যেকটা কি হবে, একটা পার্ট কি হবে, আর থেকে তো অবশ্যই কম হবে। ওকে, এটা মনে রাখবে একটু, এটা পরে আবার আমি প্যারালালের ক্ষেত্রে ডিসকাস করব। প্যারালালের ক্ষেত্রে কি বিষয়টা, প্যারালালের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানে কতগুলো রেজিস্ট্যান্সের যে এন্ড পয়েন্টসগুলো সেগুলো কমন থাকবে। মানে মনে করো এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই যে দুটো এন্ড পয়েন্ট, অন্য রেজিস্ট্যান্সগুলোর এন্ড পয়েন্টও সেম হবে, এই রেজিস্ট্যান্সগুলোর এন্ড পয়েন্টও সেম হবে, তার মানে এরা ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। দেখো এদের এন্ড পয়েন্টগুলো সেম, তখন এই তিনটে রেজিস্ট্যান্সকে আমরা বলতে পারি প্যারালালে আছে। এবং এদেরকে যদি এখানে আমি একটা ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে কি হবে, প্রত্যেকের ভোল্টেজ ডিফারেন্স সেম হবে, কারণ দেখো এই দুটো প্রান্তের মধ্যে তো ভোল্টেজ ডিফারেন্স ভি,
তাহলে এই দুটো প্রান্তের মধ্যেও ভোল্টেজ ডিফারেন্স ভি, এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি, এদেরকে আমি R1 R2 R3 বলে দিলাম। কিন্তু এখানে সমস্যার ব্যাপার হচ্ছে কারেন্টই আলাদা হবে, কারণ কারেন্টে ডিভাইড হয়ে যাবে। দেখো এখানে I1 চলে গেল, এখানে I2 চলে গেল, এখানে I3। তাহলে সমান্তরাল সমবায়ের যেটা মেন বৈশিষ্ট্য সেটা কি? সমান্তরাল সমবায়ের যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এনি টু রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে অলওয়েজ। তাহলে কারেন্টে কি হচ্ছে? ডিভাইড হয়ে গেছে, ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে I ইজ ইকুয়াল টু হবে I1 প্লাস I2 প্লাস I3। I ইজ ইকুয়াল টু হবে দেখো I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I ইজ ইকুয়াল টু কত না, যদি আমরা এখন যদি আবার সে আগের মতনই মনে করি যে এই তিনটে রেজিস্ট্যান্সের আমি ইকুইভ্যালেন্ট, এই তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট যদি একটা রেজিস্ট্যান্স আমি ক্যাপিটাল R ধরে নিই, ক্যাপিটাল R ধরে নিই, তাহলে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, পুরো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে I ইজ ইকুয়াল টু কত হবে? V বাই R। V বাই R, এই আরটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ইকুয়াল টু I1 কত হবে? সিম্পল দেখো V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। তাহলে দেখো ভিটা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে গেল বোথ সাইডে। তাহলে কত হবে? 1 বাই R যেটা ইকুইভ্যালেন্ট সেটা হয়ে যাবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। দেখো এইখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 তিনটে মিলে 1 বাই R হয়েছে। তাহলে 1 বাই R অবশ্যই যে কোনো একটার থেকে বড় হবে, মানে গ্রেটার দেন 1 বাই R1ও হবে, গ্রেটার দেন 1 বাই R2ও হবে, গ্রেটার দেন 1 বাই R3ও হবে। তাই এইটাকে যদি আমরা ইনভার্স নিই তাহলে দেখো R লেস দেন R1 হয়ে যাবে। তার মানে এইখানে কি হলো বলতো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকে কম হবে, এর মান সবচাইতে কম হবে, এদের সবার থেকে কম হবে। ওইখানে কি ছিল? সবার থেকে বেশি হবে, কারণ ডাইরেক্ট অ্যাড হচ্ছিল। ঠিক আছে, এখানে একটা স্পেশাল কেস আমরা অনেক সময় ইউজ করবো দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ডাইরেক্ট আমরা রেজাল্টটাকে মনে রাখবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে এক্সপ্রেশনটা, যে দুটো রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে সেক্ষেত্রে দেখো এইটা হয়ে যাবে R2 প্লাস R1 ডিভাইড বাই লসাগু হচ্ছে যে R1 R2 1 বাই R ইজ ইকুয়াল টু, তাহলে R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে দেখো R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। এই রেজাল্টটাকে আমরা ডাইরেক্টলি মনে রাখবো যাতে দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারি। দেখো আমি দু একটা এখন প্রবলেম নিচ্ছি, পরে আমি আরও প্রবলেম করবো, এগুলোর পরে আরও ইম্পর্টেন্ট প্রবলেম আমি করাবো। ঠিক আছে, এইখানে কয়েকটা সিম্পল আমি প্রবলেম দিয়েছি জাস্ট বোঝার জন্য। তাহলে দেখো আমি বলছি যে এইখানে একটা আমি সার্কিট নিয়েছি। দেখো এই সার্কিটে তুমি ভেবে দেখো এ আর বি পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় সবসময় কি চেষ্টা করবে না, এ পয়েন্ট আর বি পয়েন্টটাকে ফিক্সড রাখবে। মানে এইটা ভাববে যে এ এবং বি পয়েন্ট বলছে মানে এই দুটো পয়েন্টের মধ্যে আসলে ব্যাটারি যুক্ত করা আছে, যে দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে ব্যাটারিটা আসলে ওই দুটো পয়েন্টের মধ্যে যুক্ত করা আছে। কাজে এই দুটো পয়েন্টকে ছেড়ছাড় করা যাবে না, এই দুটো পয়েন্ট যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে বাকি ক্যালকুলেশনটা বাকি জায়গার উপরে হবে। মানে যেমন ধরো এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই দুটো পয়েন্টের মধ্যে এই 2 ওহম আর 6 ওহম একসঙ্গে যুক্ত আছে প্যারালালে। তাহলে 2 ওহম আর 6 ওহম যদি একসঙ্গে যুক্ত থাকে তাহলে ওই দুটো মিলে, এই দুটো মিলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে সেটা কত হবে? R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। আমি এখনই বললাম দেখো R1 R2 মানে কি হবে? 2 ইন্টু 6 ডিভাইড বাই R1 প্লাস R2 মানে 6 প্লাস 2, তাহলে কত হবে? 8 ডিভাইড বাই 12। তার মানে 4 দুগুণে 8, 4 3 12, 2/3। ভেবে দেখো নিচে হচ্ছে যে 6 2 8, উপরে হচ্ছে 12, তাহলে 2/3, 4 3 12, 4 দুগুণে 8, 2/3 হয়ে গেছে। তার মানে আমি এই দুটো রেজিস্ট্যান্সের বদলে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে ভাবতে পারি। এই দুটো রেজিস্ট্যান্সের বদলে এখানে একটি রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে কত? 2/3, যেটা হচ্ছে 2/3। এইভাবে মজার দেখো এই 2/3 আর 4 এরা দুজনে কি আছে? সিরিজ আছে, এরা দুজনে সিরিজ আছে। তাহলে এই দুজনকে আমি যদি যোগ করে নিই তাহলে 4 প্লাস 2/3 হবে। তাহলে 4 3 12 2 14/3 হয়ে গেল। তার মানে টোটাল এই রেজিস্ট্যান্সটা কত হলো? 14/3 হলো। টোটাল এই যে রেজিস্ট্যান্সটা হলো সেটা 14/3, 14/, তাহলে এই দুটো মিলে আমি বলতে পারি ফাইনালি এখানে আছে কত? 14/3। এইভাবে কিন্তু করতে হবে অঙ্ক, 14/3। তোমরা আলাদা আলাদা সার্কিট এঁকে করতে পারো, আমি এখানে মুছে দিচ্ছি। তাহলে 14/3। এইবার দেখো আমি এ বি পয়েন্টকে নড়াইনি, কিন্তু এ বি পয়েন্ট যেরকম ছিল সেরকমই আছে। এবার তুমি বুঝতে পারছো এ এবং বি এর সাপেক্ষে এরা দুজন প্যারালালে আছে, এরা দুজন প্যারালালে আছে। তাহলে প্যারালালে থাকলে যেরকম হয় ফাইনাল আর ইকুইভ্যালেন্ট কত হবে? R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 মানে 14/3 ইন্টু 6 ডিভাইড বাই 14/3 প্লাস 6, 14/3 প্লাস 6। ওকে, তো তোমরা এই ক্যালকুলেশনটা একটু করে নেবে, তাহলে তোমরা ফাইনাল আনসার পেয়ে যাবে। ওকে, বুঝতে পারছো কীভাবে করতে হবে? দেখো আর একটা কোয়েশ্চেন নিই, তুলনামূলকভাবে একটু আলাদা। দেখো এই কোয়েশ্চেন নিলে আরও বুঝতে পারবো আমরা কীভাবে পরপর করতে থাকবো। যখনই আমাকে এ আর বি পয়েন্টের মধ্যে বলেছে দেখো, তাহলে এ এবং বি পয়েন্টকে আমাকে ফিক্স রাখতে হবে। মানে তুমি যদি চাও এইটার সঙ্গে এইটা করে দিলে, এইটাকে ইগনোর করে দিলে বি পয়েন্ট, দেখো বি পয়েন্ট আছে এদিকে, চলবে না। তোমাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে এ এবং বি পয়েন্টটা ফিক্সড থাকে। আমি বারবার বলছি এর মানে হচ্ছে এ আর বি এর মধ্যে ব্যাটারি যুক্ত আছে,
এর মানে হচ্ছে এইটা যদি তোমরা একবার বুঝে যাও তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সব জায়গায় নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এবার দেখো যদি আমরা করি তাহলে এই দিক থেকে করলে সুবিধা হচ্ছে, দেখো কারণ এ পয়েন্টের সঙ্গে কানেক্টেড নেই, তাহলে এই দিকটা আমি এই দিক থেকে করে করে গেলে সুবিধা হবে। তাহলে সিম্পল দেখো এই 1 এবং 1 এই দুজন তো ডাইরেক্ট যুক্ত আছে, দেখো সিরিজে আছে, তার মানে এর যেখানে শেষ হয়েছে এখানে সেখানে শুরু হয়েছে, তার মানে এই দুটো যদি সিরিজে আছে তাহলে ওই দুটোকে যোগ করলে কত হবে, 1 আর 1 2 হবে। তাহলে এই দুটোকে আমি যদি মুছে দিই, দিয়ে আমি এইখানে যদি একটা রেজিস্ট্যান্স যুক্ত করি, সেই রেজিস্ট্যান্সটা আমি বলতে পারি যে 2 ওহম আছে, 2 ওহম আছে। ভেবে দেখো, এবারে দেখো 1 1 2 হয়ে গেছে, এবার এই 2 আর এই 2 প্যারালালে আছে, তাহলে এরা যদি প্যারালালে থাকে তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এই 2 আর 2 প্যারালালে থাকলে কী হবে, 2 × 2 ডিভাইড বাই 2 + 2, তার মানে আবার 1 হয়ে গেছে। তাহলে ওই দুটোর বদলে এই দুটোর বদলে আমি বলতে পারি যে এইখানে একটাই রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 1, এই দুটোর বদলে আমি বলতে পারি এখানে একটাই রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে যে 1 ওহম। এবার দেখো আরও আগের মতো সেম হয়ে গেল, এই 1 ওহম এই 1 ওহমে কী হয়ে যাবে, আবার সিরিজে আছে, মানে এরা দুজনে মিলে কি করবে, 2 ওহম করবে, 2 ওহম করবে, 2 ওহম। আবার দেখো এই 2 ওহম এই 2 ওহম কি আছে, এরা দুজনে আবার প্যারালাল হয়ে গেছে, তাহলে প্যারালাল 2 ওহম কি করছে, 1 ওহম করছে, তার মানে এরা দুজনে মিলে কিন্তু আবার 1 ওহম হয়ে যাবে। ভেবে দেখো, তার মানে এখানে আবার 1 ওহম হয়ে গেল, এখানে আবার 1 ওহম হয়ে গেল, এই 1 ওহম এই 1 ওহম আবার 2 ওহম করবে, তাহলে কি হলো, এখানে আবার এই দুটো মিলে 2 ওহম করলো, এখানে আবার কি করলো 2 ওহম হলো, এই 2 ওহম এই 2 ওহম আবার 1 ওহম হয়ে গেল, প্যারালালে আছে, তাহলে কি হবে, এই দুটো মিলে 1 ওহম হবে। ভেবে দেখো কীভাবে আমি গ্র্যাজুয়ালি গেলাম, এখানে আবার কিন্তু 1 ওহম হবে। এবার দেখো ফাইনালি এই 1 ওহম এই 1 ওহম একসঙ্গে চলে এসছে, দুজনে মিলে সিরিজে 2 ওহম, তাহলে এইখানটাতে আমি মুছে দিয়ে এইখানে একটা রেজিস্ট্যান্স আমি বলতে পারি 2 ওহম। ভেবে দেখো, এবং ফাইনালি দেখো তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা তো সেম অ্যাকচুয়ালি, তাহলে এ আর বি এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই 2 আর 2 প্যারালাল রয়েছে, তাহলে কত হবে ফাইনাল 1, তার মানে ফাইনাল যে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে সেটা 1। বুঝতে পারছো যে কীভাবে আমরা এই দুটো পয়েন্টকে ফিক্সড রেখে বাকি ক্যালকুলেশনটা করে করে যাচ্ছি, ফাইনালি অটোমেটিক্যালি চলে আসবে ব্যাপারটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট চলো, তো এরকম আরও অনেক প্রবলেম আমরা করবো পরে, আপাতত আমরা থিওরিগুলো পড়ি। দেখো এইখানে একটা বিশেষ একটা বিষয় সম্পর্কে আমরা পড়বো, যেটাকে কার্বন রেজিস্ট্যান্স বলা হয় বা কার্বন রোধ। এই কার্বন রোধটা আসলে কি, এটা কোনো ফিজিক্স নয়, প্রথমত এটা বুঝতে হবে। এইটা হচ্ছে জাস্ট একটা কোডিং, মানে একটা রেজিস্ট্যান্স কত সেইটা আমরা লিখে রাখি না, অনেক সময় কালার দেখে বোঝার চেষ্টা করি, কালার কোডিংয়ের সাহায্যে। মানে কার্বন রেজিস্ট্যান্স একটা সিম্পল এরকমভাবে রেজিস্টার, তোমরা যদি ল্যাবে যাও দেখতে পাবে যে যেখানে কি করা থাকে, এরকম একটা সিলিন্ড্রিক্যাল টাইপ থাকে, ঠিক আছে, যার এইভাবে দুটো ওয়্যার এইভাবে থাকে, আর এর উপর অনেকগুলো কালার করা থাকে। যেমন ধরো আমি কয়েকটা কালার করে দিচ্ছি, একটা মনে করো প্রথমে রেড কালার করে দিলাম, ঠিক আছে, তারপরে মনে করো ইয়েলো কালার করে দিলাম, তারপরে মনে করো সাপোজ আমি গ্রিন কালার করে দিলাম, তো এরকম কয়েকটা কালার থাকবে। আর একটা কালার একটু দূরে থাকবে, ঠিক আছে, যেই কালারটা হয় সিলভার হয়, না হয় গোল্ড হয়, না হয় কোনো কালারই হয় না। ঠিক আছে, আমি এই কালারটা দিয়ে রাখি, গোল্ড সিলভার বা যাই কিছু 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 বলতে পারো। ঠিক আছে, আমি এটাকে গোল্ডেই বলে রাখছি, গোল্ড কালারটা এখানে হচ্ছে না, বাস আমি লিখে রাখছি গোল্ড। আর এইটা কি হলো দেখো রেড, এইটা হলো কি ইয়েলো, এইটা কি গ্রিন। তো এরকম ধরনের ধরো কালারিং করা আছে, এর উপরে ওই রেজিস্ট্যান্স, এর ভিতরে কার্বনের গুঁড়ো দেওয়া থাকে রেজিস্ট্যান্স তৈরি করার জন্য, তাহলে এর উপরে এইভাবে কালার করা থাকে। এই কালারটা দেখে তোমাকে বুঝতে হবে রেজিস্ট্যান্স কত, তার জন্য একটা কোডিং আছে, সেই কোডিংটা তোমাকে জানতে হবে, আর কিছুই না, এটা কোনো ফিজিক্স নয়। তাহলে দেখো মানে তুমি ল্যাবে গিয়ে একটা রেজিস্ট্যান্সকে দেখে যাতে চিনতে পারো যে রেজিস্ট্যান্সটা কত ওহম বা কত কিলো ওহম রেজিস্ট্যান্স নিয়ে আছে। এই তিনটে কালারের সেটা ডিসাইড করবে, আর এই ফোর্থ কালারটা ডিসাইড করে যে ওই যে ক্যালকুলেশনটা করা আছে তার মধ্যে এরর কত পার্সেন্টেজ আছে, সেইটা লাস্ট কালারটা ডিসাইড করবে, সেটা আমি পরে বলছি। তো প্রথমে এখানে কালারগুলোর একটা কোড আছে, সেই কোডটা মনে রাখার জন্য আমরা একটা সেন্টেন্স ইউজ করি। কি সেন্টেন্স ইউজ করি আমি বলছি, দেখো বিবি রয়, এই সেন্টেন্সটা আমরা ইউজ করি, তাহলে তুমি বুঝতে পারবে কীভাবে করতে হবে। বিবি রয়, বি রয় গুড ব্যাটসম্যান, বা আমি এভাবে বলছি গুড বয়, হ্যাভ আ ভেরি গুড ওয়াইফ, wearing gold silver necklace, বাস এই সেন্টেন্সটা মনে রাখবে।
এবারে দেখো আমরা প্রথম থেকে কীভাবে করব, মানে বি বি রয় আছে, তাহলে প্রথমে আছে বি, তারপরে আবার থাকবে বি, তারপরে আবার থাকবে আর ও ওয়াই, বিবি রয়, তারপরে গুড বয়, তার মানে আবার জি এবং বি, আবার জি, তারপরে বি। ওকে, বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়াইফ, ভি জি ডাব্লিউ হয়েছে, ভেরি গুড ওয়াইফ। তারপরে কি, ওয়ারিং গোল্ড সিলভার নেকলেস, তাহলে একটা হবে গোল্ড, আরেকটা হবে সিলভার, আরেকটা হবে নো কালার। কি হবে, নো কালার, মানে এইটা যদি কালার না থাকে। তো এই লাস্টের যে তিনটে গোল্ড সিলভার নেকলেস বলেছি দেখো, এই অনুযায়ী আমি অর্ডারটা মনে রাখবো। তাহলে এই এর এর পাশে পাশে কত লিখবো দেখো, 0 1 2 3 4 5 6, ওকে 7 8 9, ক্লিয়ার। এবার দেখো এগুলোর জন্য নো কালার, নো কালারের জন্য হচ্ছে এটা হচ্ছে 20% প্লাস মাইনাস 20%, যদি গোল্ড থাকে এরও রয়েছে, সিলভার মানে হচ্ছে প্লাস মাইনাস 10%, আর নো কালার মানে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। ওকে, তো 20% 10% আর 0% এরকম কিছু একটা ওই এর জন্য হবে, গোল্ড আছে নাকি সিলভার আছে নাকি কী আছে তার জন্য। তো এইখান পর্যন্ত যদি আমরা করি দেখো, তাহলে আমাদের কী কী কালার আছে দেখো, রেড মানে এটা হচ্ছে রেড, তাহলে রেডের দেখো কোডিং কত 2, ইয়েলো এখানে কি ইয়েলো, ইয়েলো, ইয়েলোর কোডিং কত দেখো 4, আর হচ্ছে গ্রিন, গ্রিনের কোডিং কত দেখো 5, আর এটা এই যেটা হচ্ছে গ্রে, এই যেটা হচ্ছে গ্রে, এইটা হচ্ছে যে ব্ল্যাক আর ব্রাউন হবে, ঠিক আছে। বিবি রয় একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্রাউন, আর একটা বি ব্ল্যাক ব্রাউন, আর হচ্ছে যে এটা হলো ব্ল্যাক, এটা হলো ব্রাউন, রেড ইয়েলো গ্রিন, এটা হবে ভায়োলেট, কটা কালার হলো দেখো তো, এটা হবে হোয়াইট, 1 2 টোটাল তো 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিকই আছে। এটা হবে অরেঞ্জ, এটা হবে অরেঞ্জ, ওকে। তাহলে কটা হলো দেখো, ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু, ওকে, ভায়োলেট গ্রে হোয়াইট, ক্লিয়ার, ওকে। তাহলে এটা হচ্ছে যে গোল্ড সিলভার নো কালার, প্লাস মাইনাস 20%, প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস কিছু নাই, নো কালার মানে কিছু নেই। তাহলে দেখো এইটা হচ্ছে মেন বিষয়, এই সেন্টেন্স যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু তুমি সিম্পলি এই কোডগুলো মনে রাখতে পারবে। এবার দেখো এই কোডগুলো থেকে কীভাবে তুমি এটা কোডিং করবে, মানে এই রেড ইয়েলো এবং গ্রিন আছে, তাহলে সেই অনুযায়ী তুমি কীভাবে, মানে আমি পুরো মনে রাখার প্রসেসটা সহজ তোমাকে বললাম আমি, ঠিক আছে, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। এবারে দেখো আমি যেটা বলতে চাইছি যে এখানের সঙ্গে কোডিংটা আমি ম্যাচ করবো, প্রথম দুটো কালার ভেবে দেখো, প্রথম যে আমি এটা একটা এক্সাম্পল নিয়েছি, নেসেসারি নয় যেটা থাকবে, প্রথম যে দুটো কালার দেখো রেড কালার আর ইয়েলো কালার, রেড কালার আর ইয়েলো কালার, রেড আর ইয়েলো, আচ্ছা এইটা আমার মনে হচ্ছে একটু গোলমাল হচ্ছে, গোল্ড সিলভার আর নো কালারটাতে এটা 10 20 আর 30 হবে, এটা 10 20 30 হবে, ঠিক আছে, পার্সেন্টেজটা 10% 20% 30% হবে, ওকে। এবারে দেখো আমি এটা বলছি মন দিয়ে শোনো, তাহলে এইখানে বলছে দেখো রেড কালার আর ইয়েলো কালার এই দুটো হচ্ছে প্রথম, তাহলে রেডের কোড কী দেখো, রেডের কোড হচ্ছে আমার 2, তাহলে সিম্পল এটার জন্য আমি 2 লিখবো। ইয়েলোর কোড কত দেখো 4, তাহলে এটার জন্য আমি সিম্পল 4 লিখবো, হয়ে গেল 24, এই দুটো থেকে একটা নাম্বার পেয়ে গেলাম 24। এবার দেখো থার্ড কালারটা মানে যেটা এখানে থার্ড কালারটা হচ্ছে গ্রিন, তাহলে গ্রিন আমার কোথায় আছে, এখানে 5 নম্বরে আছে, 5 নম্বরে আছে, তাহলে 10-এর পাওয়ার হবে, খেয়াল রাখবে, তাহলে ইন্টু 10⁵, ভালো করে বুঝো। প্রথম দুটো যে কালার থাকবে সেই দুটো অনুযায়ী নাম্বার দুটো হবে, সে দুটো কোড অনুযায়ী পরপর বসবে নাম্বার হবে, থার্ড কালারটা যে কোড সেটা 10⁻, হবে, থার্ড কালার গ্রিন আছে। এবার দেখো এইটা হয়ে গেল, এত ওহম হয়ে গেল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি। এবার এই রেজিস্ট্যান্সটা কত এরর হবে, মানে এর থেকে বেশি বা কম কত হতে পারে, সেটা হচ্ছে লাস্ট কালারটা বলবে, যেমন গোল্ড আছে তাহলে এটা প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস 10%, মানে এর থেকে 10% বেশি হতে পারে, এর থেকে 10% কম হতে পারে, তাহলে এইটা ফাইনাল রেজিস্ট্যান্সটা আমার বেরিয়ে গেল। তাহলে এই রেজিস্ট্যান্সটা আমার এখানে লেখা নেই, কিন্তু এই কালার কোডিংয়ের মাধ্যমে বলা আছে যে এইটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে
তোমাকে কি করতে হবে, এই সেন্টেন্সটা মনে রাখতে হবে। এই সেন্টেন্সটা মনে রাখলে তুমি এই কালারগুলোর কোডটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারবে, পরপর কি হবে এবং এই লাস্ট তিনটে কি হবে। এইবারে দেখো আমি এটা অ্যাড করে দিচ্ছি ওই জন্যে, নাহলে অনেক সময় এটা এইভাবেও বলে অনেকে, বিবি রয় গুড ব্যাটসম্যান হ্যাভ অ্যান্ড আ ভেরি গুড উইকেট কিপার। কিন্তু তখন এই তিনটে যে লাস্টের কালারগুলো আছে না, গোল্ড সিলভার নেকলেসটা, তো ওই জন্য আমি এটা এইভাবে লিখি, বিবি রয় গুড বয় হ্যাভ আ ভেরি গুড ওয়াইফ ওয়ারিং গোল্ড সিলভার নেকলেস। ঠিক আছে, তাতে কি হবে, তোমার এই তিনটে লাস্টের কালারও মনে থাকবে, এই 10, 23, 10, 20 আর 30। এবার দেখো আমি আবার রিপিট করছি, তাহলে প্রথমে দেখো প্রথম যে দুটো কালার দেওয়া থাকবে সেই দুটো কালার অনুযায়ী তাদের যে কোডগুলো থাকবে, আমার এখানে হয়েছে রেড, রেড আর হয়েছে ইয়েলো, রেড আর ইয়েলো, তাহলে 2, 4 পরপর বসবে। তারপরে দেখো থার্ড কালারটার যে কোডটা সেটা 10⁵ হবে। মানে মনে করো সাপোজ, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো সাপোজ যদি এই তিনটে কালার আমি চেঞ্জ করে দিই, মনে করো সাপোজ এই তিনটে কালার আমি চেঞ্জ করে দিলাম, অন্য কালার দিয়ে দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এটা হবে আরেকবার। ঠিক আছে, দেখো আরেকটা আমি অন্য কোশ্চেন নিচ্ছি, অন্য কালার নিচ্ছি। ওকে, সাপোজ প্রথমে আমি হোয়াইট নিয়ে নিলাম, ঠিক আছে, তারপর আমি মনে করো গ্রিন নিয়ে নিলাম বা ব্লু নিয়ে নিলাম, ব্লু নিয়ে নিলাম, হোয়াইট ব্লু, আর হচ্ছে আমি রেড নিয়ে নিলাম। ঠিক আছে, হোয়াইট ব্লু আর রেড, ঠিক আছে, আর লাস্টে মনে করো কোনো কালার নেই, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে। তাহলে প্রথমে দেখো হোয়াইট আর ব্লুর আমাকে, হোয়াইট হচ্ছে কোথায়, হোয়াইট হচ্ছে দেখো 9, এইটা নেবো আমরা, হোয়াইট 9 নেবো প্রথমে। তারপরে দেখো ব্লু নিয়েছি আমি, ব্লু, ব্লু মানে এখানে হবে 6, তাহলে 96 হয়ে গেল। এবার দেখো রেড কোথায় আছে, এখানে রেড মানে কত, 10⁻², দেখো 2 আছে তাহলে ইন্টু 10⁻² হবে। থার্ড কালারটা কোডটা 10-এর উপরে বসবে, এটা হয়ে গেল। এবারে কোনো কালার নেই মানে ±30% এরর। ক্লিয়ার? এবার আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কীভাবে কার্বন রেজিস্ট্যান্স থেকে যদি আমাদের একটা এখানে কালার কোড দেওয়া থাকে, তোমরা যদি ল্যাবে যাও দেখবে এরকম ছোটো ছোটো কার্বন রেজিস্ট্যান্স পড়ে আছে, তার উপরে কালার কোড করা আছে, তো সেগুলো তোমরা দেখেও কিন্তু ক্যালকুলেট করতে পারো যে কোনটার কত রেজিস্ট্যান্স, এবং সেটা মিলিয়ে নিতে পারো পরে মাল্টিমিটার দিয়ে দেখে, মাল্টিমিটার দুপান্তে টাচ করে লেখাটা উঠে যাবে যে রেজিস্ট্যান্স কত, তো তোমাদের ক্যালকুলেশনের সঙ্গে তোমরা সেটা ম্যাচ করে দেখতে পারো। নেক্সট দেখো, শ্রেণী সমবায়ে বিভব বন্টন। শ্রেণী সমবায়ে বিভব বন্টন মানে কি বলতে চাইছি, শ্রেণী সমবায়ে আমরা কি বললাম, কারেন্ট কনস্ট্যান্ট থাকে, তাহলে একটা যদি শ্রেণী সমবায়ে তিনটে রেজিস্ট্যান্স থাকে, আমি যদি এখানে এঁকে দেখাই, R1, R2, R3, এই তিনটে রেজিস্ট্যান্স মনে করো শ্রেণী সমবায়ে আছে। শ্রেণী সমবায়ে কী হয় তোমরা জানো যে প্রবাহ মাত্রা একই থাকে প্রত্যেকের মধ্য দিয়ে, কিন্তু ভোল্টেজ ডিফারেন্স আলাদা হয়। তাহলে এটা হচ্ছে যে তোমার হয়ে যাবে V1, এটা V2, এটা V3। মনে করো এই সার্কিটের কারেন্ট আমরা জানিনি, কারেন্টটা মনে করো আমাদের জানা নেই, আমাদের নেট ভোল্টেজটা জানা আছে, এইটার সাপেক্ষে কি আমি V1, V2, V3 নির্ণয় করতে পারবো, মানে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে শ্রেণী সমবায়ে বিভব বন্টন, মানে এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ কত, অবশ্যই পারবো অনুপাতের মাধ্যমে। দেখো কীরকম হবে না, আমরা কি জানি, সিম্পলি আমরা জানি V=IR হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এটি জেনারেল কনসেপ্ট, V=IR। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয় না, I কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে I সমান, তাহলে এখানে V সমানুপাতিক R আমরা বলতে পারি। তাহলে যদি এখানে আমরা অনুপাত নিয়ে নিই, দেখো তাহলে V1 = V2 = V3 ইকুয়াল টু হয়ে যাবে R1 = R2 = R3। এইখান থেকে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভোল্টেজ কী করে বের করবে, আনুপাতিক ভাগাহার মনে আছে, তাহলে V1 এর আনুপাতিক ভাগাহার কত হবে, দেখো R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু নেট ভোল্টেজ V। তেমনি বলো V2 এর আনুপাতিক ভাগাহার কত হবে, R2 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। সিমিলারলি আমরা যদি বলি V3 এর আনুপাতিক ভাগাহার কত হবে, V3 হয়ে যাবে দেখো R3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। ওকে, তাহলে দেখো আমরা ডাইরেক্ট ইন টার্মস অফ V1, V2, V3 পেয়ে যাবো, যদিও আমাদের সেখানে কারেন্ট জানা নেই, সার্কিটের কারেন্ট বের করার প্রয়োজনই নেই, একটা অ্যাপ্লিকেশন করলে বুঝতে পারবে। ঠিক আছে, মনে করো আমরা এই কোয়েশ্চেনটা নিয়েছি, এখানে আমরা দেখিয়েছি তিনটে রেজিস্ট্যান্স আছে, দেখো R, 2R এবং 3R, তাদের প্রত্যেকের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করব। তাহলে আমার প্রথমে কাজ কি হবে, এদের রেজিস্ট্যান্সের অনুপাত নির্ণয় করা। তাহলে আমরা যদি বলি এটা V1, V2, V3, এটা যদি বলি V1, এটা যদি বলি V2, আর এটা যদি বলি V3, তাহলে V1 = V2 = V3 কী হবে, সিম্পল V1 = V2 = V3 সমান দেখো হয়ে যাবে R = 2R = 3R, মানে 1 = 2 = 3। এবার দেখো এখানে V1 কত হবে, V1 এর আনুপাতিক ভাগাহার
1 ডিভাইড বাই 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু নেট ভোল্টেজ ভি, তাহলে কত ভি বাই 6, তাহলে V1 হয়ে গেল ভি বাই 6, তাহলে V2 কত হয়ে যাবে দেখো 2 আছে, তাহলে 2 বাই 6 ইন্টু ভি, তার মানে কত হবে 2 বাই 3 ইন্টু ভি, আর V3 কত হবে দেখো 3 বাই আছে, তাহলে V3 সমান কত হবে, V3 সমান হয়ে যাবে দেখো 3 বাই 1 প্লাস 2 প্লাস 3 6 ইন্টু ভি, তার মানে ভি বাই 2। তাহলে এইভাবে ডাইরেক্ট কিন্তু আমরা V1 V2 V3 নির্ণয় করতে পারবো ইন টার্মস অফ ভি। তাহলে ভি মনে করো যদি দেওয়া থাকে 10 ভোল্ট, তাহলে এটা হয়ে যাবে 10 বাই 6, 10 বাই, এটা হয়ে যাবে 20 বাই 3, এটা হয়ে যাবে 10 বাই 2। তাহলে ডাইরেক্ট দেখো উইথাউট মেজারিং কারেন্ট বা কারেন্টের ক্যালকুলেশন না করি আমরা ডাইরেক্ট ভোল্টেজগুলো ইন্ডিভিজুয়ালি কত হবে নির্ণয় করতে পারবো এই প্রসেসটার সাহায্যে, বিভব বণ্টনের সাহায্যে। সিমিলারলি এইখানে যেমন বিভব বণ্টন হচ্ছে, তেমনি দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে, প্রবাহ বণ্টন হবে। তার কারণ সমান্তরাল সমবায়ে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। তাহলে প্রবাহ বণ্টন যদি আমরা বলি দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সাপোজ এইটা একটা রেজিস্ট্যান্স আছে R1, এইটা আছে মনে করো R2, এইটা মনে করো R3, ওকে। তাহলে দেখো এটা যদি R1 বলি, এটা R2 বলি, এটা R3 বলি, এইখানে এইভাবে লিখতে পারি ভি, আর এইখানে কিন্তু কারেন্টটা আলাদা হয়ে যাবে I1 I2 I3। তাহলে নেট কারেন্টটা যদি আমাদের না জানা থাকে আমরা ডাইরেক্ট কিন্তু, নেট ভোল্টেজ যদি আমাদের না জানা থাকে, শুধুমাত্র যদি আমাদের নেট কারেন্ট জানা থাকে, তাহলে কিন্তু আমরা তার সাপেক্ষে কিন্তু আলাদা I1 I2 I3 নির্ণয় করে নিতে পারবো। এই ভিটা জানার কোনো প্রয়োজনই নেই। দেখো কারণ হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু IR, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো ভোল্টেজ ডিফারেন্স প্রত্যেকের একই, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওইখানে কি ছিল I ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি IR ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে I হয়ে যাবে দেখো সমানুপাতিক 1/R। তাহলে যখনই আমরা অনুপাতটা পেয়ে যাব I1 ইজ টু I2 ইজ টু I3 পেয়ে যাব 1/R1 ইজ টু 1/R2 ইজ টু 1/R3, আর যখনই এইটা পেয়ে যাবে তখনই আনুপাতিক ভাগার। তাহলে I1 সমান কত হবে দেখো 1/R1 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইন্টু I। সিমিলারলি I2 এর ক্ষেত্রে করবো 1/R2 বাই 1/R3 বাই। কিন্তু ব্যাপারটা দেখো এটা করার প্রয়োজন হবে না, এখানে মনে হচ্ছে ক্যালকুলেশন একটু জটিল হচ্ছে, তো এটা করার প্রয়োজন হবে না। তার কারণ হচ্ছে এই যে যেটা অনুপাতগুলো ফ্র্যাকশান আছে, এগুলো ফ্র্যাকশানটাকে আমরা এলসিএম করে ক্লিয়ার করে নিতে পারি, তাহলে আমার এরকম ফ্র্যাকশানে থাকবে না। দেখো একটা অঙ্ক করলে বুঝতে পারবে যে আমার এরকম ফ্র্যাকশানে রাখার প্রয়োজন হবে না। কি করব, সিম্পল দেখো এই কোয়েশ্চেনটা নিয়েছি আগের মতো R2 আর 3R, তাহলে এইখানে যদি আমি দেখো I1 ইজ টু I2 ইজ টু I3 করি, কি হবে বলো 1/R ইজ টু 1/2R ইজ টু 1/3R। তাহলে I1 ইজ টু I2 ইজ টু I3 আমি লিখতে পারি 1 ইজ টু 1/2 ইজ টু 1/3। এখন দেখো এইখানে আনুপাতিক ভাগার না করে এইটাকে প্রথমে ফ্র্যাকশনটাকে ক্লিয়ার করে নিই। তাহলে প্রত্যেকটা যদি আমি 6 দিয়ে গুণ করে দিই, কারণ 6 হচ্ছে যে এলসিএম, তাহলে 6 ইন্টু 3 ইজ টু 2 হয়ে গেল। দেখো তাহলে আমার সিম্পল I1 ইজ টু I2 ইজ টু I3 হয়ে গেছে। দেখো তাহলে এখন আনুপাতিক ভাগা নির্ণয় করতে সুবিধা হবে, কারণ I1 সমান কত হবে দেখো 6 ডিভাইড বাই 6 প্লাস 3 প্লাস 2 মানে 11 ইন্টু কত হবে নেট কারেন্ট I। তেমনি I2 কত হবে দেখো 3 ডিভাইড বাই 11 ইন্টু I। সিমিলারলি I3 কত হবে 2 ডিভাইড বাই 11 ইন্টু I। আশা করি বুঝতে পারলে কীভাবে আমি এই বিষয়টাকে ইউজ করে আমি উইথাউট নোয়িং ভোল্টেজ ডিফারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো যদি নেট কারেন্টটা জানা থাকে। তাহলে এই ট্রিকগুলো কিন্তু আমরা অনেক সময় অঙ্কের ক্ষেত্রে ইউজ করবো, যাতে করে আমাদের ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা টপিকস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মেন। তুমি কতগুলো কোয়েশ্চেনে প্র্যাকটিস করলে, তুমি 100 কোয়েশ্চেন প্র্যাকটিস করছো কিন্তু তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, তাহলে কিন্তু খুব মুশকিল। আমি দেখো তোমাদেরকে এমনভাবে পড়াচ্ছি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং একদম ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করো। এবং আমিও যথেষ্ট নাম্বার অফ কোয়েশ্চেন এই ভিডিওর মাধ্যমে আমি প্র্যাকটিস করাচ্ছি, এবং এর সঙ্গে সঙ্গে আমি টেস্ট সিরিজ দিয়েছি তোমাদেরকে। অবশ্যই তোমাদের যদি টেস্ট সিরিজের প্রয়োজন হয় তোমরা কমেন্টে দেওয়া তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাবে। টপিক ওয়াইজ টেস্ট সিরিজ আমি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে, কোর্সটা যদি তোমাদের পছন্দ হচ্ছে ফ্রিতে ইউটিউবে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে এইটুকুই থাক, নেক্সট আরেকটা আমি ক্লাস নেবো, যে ক্লাসের মাধ্যমে তোমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি যেটা ফার্স্ট চ্যাপ্টার থিওরি পার্টটা পুরোই শেষ হয়ে যাবে উইথ সাম সলভড এক্সাম্পল, যেরকম আমি করাচ্ছি। ওকে, তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।